স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। হামজা শমীদদের সামনে এবার কাঙ্ক্ষিত সিঙ্গাপুর ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় লড়াই ঘরের মাঠে। অধিনায়ক জানালেন শুধু জয় নয়, খেলতে চান নান্দনিক ফুটবল। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচও। অন্যদিকে সতর্ক গেম প্ল্যান সাজিয়ে প্রস্তুত সিঙ্গাপুর দল। জাতীয় স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা 7টায়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ নিয়ে এত উন্মাদনা বহুদিন দেখা যায়নি। সিঙ্গাপুরের বিপক্ষে একটা জয় হয়তো ফুটবলের এই নবজাগরণটা টিকিয়ে রাখবে শক্ত হাতে। অধিনায়ক জামাল ভুঁইয়া জানান শুধু জয়ের জন্যই নয়, সমর্থকদের নান্দনিক ফুটবলও উপহার দিতে মাঠে নামবে পুরো দল। ভারত ম্যাচে সুযোগ না হলেও এবার কিছুটা সময় পেলেও দলকে নেতৃত্ব দিতে চান টিম ক্যাপ্টেন। 10টা মানুষ থাকলে আর মানুষ থাকলে pressure same, right? And we have to perform now, so it doesn't matter how many people come to watch the match. End of the day, we have to win, we have to perform for our country. So chaos win, it doesn't matter for us. We have to win, we have to perform. গ্রুপ পর্বের সমীকরণটা জানা আছে সবার। হংকং, ভারত আর সিঙ্গাপুরকে 2 লেগের খেলায় পেছনে ফেলে টেবিলের শীর্ষে থাকলেই এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে হামজা শমীদরা। সিঙ্গাপুরও বেশ শক্ত প্রতিপক্ষ। কোচ হাভিয়ের ক্যাব্রেরাও সেভাবেই সাজিয়েছেন পুরো পরিকল্পনা। সিঙ্গাপুরের আক্রমণ বেশ ভালো। ম্যাচটা অবশ্যই ভুটানের চেয়ে অনেক কঠিন হবে। আমার বিশ্বাস আমার কোচিং প্রক্রিয়াটা টিমের সব খেলোয়াড়দেরই সঠিক সমাধান দিয়েছে। ভারত ম্যাচের পর এখন আমরা অনেক শক্তিশালী দল। আশা করছি এই গ্রুপ থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলবো আমরাই। প্রতিপক্ষ জানে এবারের বাংলাদেশ দল আগের তুলনায় কতটা ভিন্ন। হামজা শমীদ ফাহমিদুল্লাহ যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে সক্ষম। সিঙ্গাপুরের জাপানিজ কোচ সুতোমো ওগুরা চিন্তিত ঘরের মাঠে লাল সবুজদের দলগত কম্বিনেশন নিয়ে। ঠিক মনে করতে পারছি না, তবে অনেক দেশ থেকে বাংলাদেশের হয়ে খেলতে অনেক ফুটবলার এসেছেন। কানাডা থেকে, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে, আরো অনেক জায়গা থেকে। তবে শুধু হামজা বা শমীদ নয়, পুরো দলের বিপক্ষে আমাদের টক্কর দিতে হবে। 3 পয়েন্ট পেতে হলে ইকসান ফান্দিদের পাল্টা আক্রমণও ঠেকাতে হবে তপু তারেকদের। 18,500 সমর্থকের গর্জনে মুখরিত হয়ে উঠবে এই ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি। কোটি কোটি বাংলাদেশের প্রার্থনা সঙ্গী হবে হামজা শমীদদের। সিঙ্গাপুরের বিপক্ষে এখন একটি কাঙ্ক্ষিত জয়ই এনে দিতে পারবে দেশের ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা। ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে তৌসিফুল হাসান, নিউজ 24। দর্শক, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছেন বাংলাদেশের ফুটবলাররা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক সারোয়ার। আশিক, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরু তো সন্ধ্যা 7টায় হবে। ফুটবলাররা কখন জাতীয় স্টেডিয়ামে যাবে? ধন্যবাদ রুবা। আমরা এই মুহূর্তে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে হামজা জামালরা অবস্থান করছেন। আমার ঠিক পেছনেই লাল রঙের টিম বাস রয়েছে, যেই বাসে করেই হামজা জামালরা জাতীয় স্টেডিয়ামে যাবেন। সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন। কিছুক্ষণ পরে আসলে তারা যাবেন, 5টা নাগাদ তারা স্টেডিয়ামে প্রবেশ করবেন। তাদেরকে কিন্তু অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত রয়েছে হাজারো ভক্ত সমর্থক। তারা আগে থেকেই আসলে সেই জায়গাটাতে পরিকল্পনা নিয়ে রেখেছে, প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি সেই জায়গাটাতে কিন্তু একটা উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে হামজা জামালদের জন্য। বাংলাদেশ দল এই ম্যাচকে ঘিরে নানা পরিকল্পনা সাজিয়েছিল। 8টা ফ্যান জোন রয়েছে দেশের নানা প্রান্তে, এবং স্টেডিয়াম প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে উৎসব মুখর। আমাদের গণমাধ্যম কর্মী আরেকজন রয়েছেন সেখানে, তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালটা এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা। কিছুক্ষণ পরই ফুটবলাররা বের হবেন এবং তাদের জন্য নিশ্চিদ্র আসলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। হোটেলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং সেই জায়গাটাতে কিছুক্ষণ পরই তারা আসলে ওই জাতীয় স্টেডিয়ামে যাওয়ার জন্য হামজা জামালরা বের হয়ে আসবেন। যেমনটা গতকাল আমরা জানতে পেরেছি, তাদের জন্য স্টেডিয়ামে অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস কিংবা আরও কিছু সাপোর্টার্স অ্যাসোসিয়েশন রয়েছে, তারা উষ্ণ অভ্যর্থনা আসলে হামজা জামালদের জন্য অপেক্ষমান রয়েছেন তারা। এবং জামালরা বিকেল 5টা নাগাদ স্টেডিয়ামে আসলে প্রবেশ করবেন। এই ছিল টিম হোটেল থেকে সবশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি জানাচ্ছি, এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌসিফুল হাসান। তৌসিফ, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সন্ধ্যা 7টায় শুরু হবার কথা রয়েছে। এখন জাতীয় স্টেডিয়ামে কেমন পরিস্থিতি দেখছেন? দর্শকদের উন্মাদনা কেমন?
ধ্রুবা, দর্শকদের উন্মাদনা কিন্তু বরাবরের মতোই সকাল প্রায় 10টা 11টা থেকেই দর্শকরা এখানে ভিড় করতে শুরু করেছেন। 12টা নাগাদ সেই লাইনটা আরও দীর্ঘ হয়েছে। এখন যদি আমি আপনাকে একটু 3 নম্বর গেটের লাইনের দিকে তাকাই, এখানে কিন্তু লম্বা লাইন চলে গিয়েছে। যেখানে একটা কার্নিভাল পয়েন্ট ছিল 3 নম্বর গেটের সামনে, সেই কার্নিভাল পয়েন্টের পেছনে চলে গিয়েছে। দর্শকদের উন্মাদনা কিন্তু এখনও আছে। ঠিক দুপুর 2টা বাজে গেটটা খোলার কথা ছিল, একে একে দর্শকদের ঢুকিয়ে দেওয়ার কথা ছিল 2টা বাজে, কিন্তু এখনও কিন্তু সেই নিরাপত্তা কর্মীদের আমরা দেখতে পাচ্ছি না যে টিকিট চেকিং করে একে একে ঢুকতে দেওয়া হচ্ছে। সেখানে একটু কিছুটা বিলম্বিত হয়েছে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করাটা, যেমনটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল গতকাল রাতে যে দুপুর 2টা থেকে স্টেডিয়ামে গেট খোলা থাকবে, বিকেল 5টা পর্যন্ত তাদেরকে ঢুকতে দেওয়া হবে। সেই সমর্থকরা কিন্তু এখনও কিন্তু সেই স্লোগানটা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান নিয়ে তারা এগোচ্ছেন, তারা লাইনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ লাইন এখানে জমে গেছে, কিন্তু কিছু দর্শকদের মাঝে খুব ভোগান্তির একটা ক্ষোভ আমি টের পেয়েছি যে দুপুর 2টা বাজে গেট খোলার কথা, কিন্তু এখনো কেন গেটটা খোলা হয়নি। এখানে নিরাপত্তা কর্মীরা আছেন, নিরাপত্তা কর্মীরা তারপরে টিকিট চেকিংয়ের যেই টিকিফাই যে ওয়েবসাইটের কথা বাফুফে বলেছিল যে টিকিফাই থেকে যেই টিকিটগুলো তারা ছেড়েছে, সেখান থেকে সেই লোকগুলো আছে এখানে বক্স পপ চেকিংয়ের জন্য। আমরা দেখতে পাচ্ছি লাইনটা অনেক দীর্ঘ হয়েছে। কি হচ্ছে এখানে এখন পর্যন্ত এখনো বলা যাচ্ছে না যে কতক্ষণ নাগাদ তাদেরকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে, কিন্তু দর্শকদের মাঝে কিন্তু এখনো সেই ক্লান্তির ছাপটা আমরা দেখতে পাচ্ছি না। তাদের মধ্যে অনেকই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। ভাই, দুপুর 2টা বাজে গেট খোলার কথা, এখনো গেট খোলা হচ্ছে না, আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছুটা কি হতাশ হয়েছেন কিনা? হতাশ, পুরো হতাশ। মানে 2 ঘন্টা যাবত দাঁড়া আছে লাইনে, কি বলবো, আসলে খুব বিরক্ত হয়ে গেছে। তারপরে আমরা একজন নিরাপত্তা কর্মীর সাথে কথা বলবো। ভাই, দুপুর 2টা বাজে গেটটা খোলার কথা ছিল, কিন্তু এখনো দর্শকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। উপর থেকে কি নির্দেশ এরকম বিলম্বিত কেন হয়েছে? উপর থেকে নির্দেশ আছে হচ্ছে আমাদের 2টার থেকে ঢোকানোর, কিন্তু আমাদের যে সফটওয়্যার আছে এখন অ্যাক্সেস আমরা পাইনি। সফটওয়্যারটা অ্যাক্সেস পেলে টিকিট চেক করা হবে, তখনই ঢোকা দেবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব, কাজ চলছে। আমরা যেমনটা জানাচ্ছিল আমাদেরকে একজন সিকিউরিটির লোক যে সফটওয়্যারের অ্যাক্সেসের জন্য তারা অপেক্ষা করছে, যে সফটওয়্যারের মাধ্যমে টিকিটটা চেকিং করা হবে, কিউআর কোডে পাঞ্চ করে 1 বাই 1 মানুষজনকে ঢুকানো হবে। সেই অ্যাক্সেসটা তাদেরকে এখনো দেওয়া হয়নি। এখানে কিছুটা বাজে মিসম্যানেজমেন্টই বলা যায়, সেটা হয়েছে আমার মনে হয়। কিছুক্ষণের মধ্যে তারা আশ্বাস দিয়েছেন যে গেটটা খুলে দেওয়া হবে, দর্শকদেরকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে। হয়তো এখান থেকে যদি সময়টা বাড়িয়ে নেওয়া হয় তাহলে স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে বিকেল 5টার পরেও তাদেরকে ঢুকতে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। স্টেডিয়ামের লাইনটা দীর্ঘ হচ্ছে, অপর সাইডে 3 নম্বর গেটের ঠিক ওই সাইডটাতেও অনেক মানুষের সমাগম আছে, ওই লাইনটাতেও একটা দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। টিকিটের এই অবস্থা কেন হয়েছে, কেন তাদেরকে ঠিক সময় ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই কারণটাও কিন্তু একজন নিরাপত্তা কর্মী আমাদেরকে জানিয়েছেন যে এই ওয়েবসাইটের যেই সিস্টেমটা কিউআর কোডে পাঞ্চ করে 1 বাই 1 টিকিট চেকিং করে সেই অথরাইজেশনটা, সেই অ্যাক্সেসটা তারা এখনও পাননি, কিন্তু দুপুর 2টা বেজে গেছে। গতকাল কম্পিটিশনস কমিটি প্রথমে নিরাপত্তার একটা মহড়া করেছিল জাতীয় স্টেডিয়ামে, ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড, তিনটি সোয়াট টিম কাজ করবে বাফুফের সঙ্গে এখানে জাতীয় স্টেডিয়ামে এবারে নিরাপত্তা দেওয়ার জন্য। ভুটান ম্যাচে যেই বিশৃঙ্খলা বা অনিয়মগুলো হয়েছিল, গেট ভেঙে দর্শকরা ঢুকে গিয়েছিল, আমরা 3 নম্বর গেটের অপর সাইডটাতে যাওয়ার চেষ্টা করছি, যেখানে আরও একটা দীর্ঘ লাইন জমেছে, সেখানে যাওয়ার চেষ্টা করছি। সেখানে দর্শকদের কি অবস্থা, তাদের মধ্যে কেমন অনুভূতি বিরাজ করছে, সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা দর্শকদের কাছে যাচ্ছি, দেখা যাক তারা কি বলছে। ভাই, দুপুর 2টা বাজে গেট খোলার কথা ছিল, এখন তো আপনাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি অনেকজন সমর্থকদের। ভাই, আপনার কাছে জানতে চাবো, 2টা বাজে গেট খোলার কথা, কিন্তু আপনাদেরকে হচ্ছে না, আপনাদের কি অনুভূতি বিরাজ করছে? জি ভাই, আমরা এখানে সেই সকালে আসছি, তারপরে আমরা 1টা থেকে লাইনে ধরতে বলছে, লাইনে দাঁড়াইছি, এখন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যেতেছে, এখনো মানে কোনো খবর নাই। 2টা বাজে থেকে বলছে যে মানে এন্ট্রি পাস শুরু করবে, কিন্তু এখনো কোনো তাদের খবরই নেই। তারা বলতেছে যে বাফুফে থেকে যখন ঘোষণা আসবে তখন। ঘোষণাটা কখন আসবে? মানে এতক্ষণ লাগে ঘোষণা আসতে? মানে সবাই এখানে গরম, বাংলাদেশে গরম কি মূল্য নাই? আরে
ভাই আপনার সাথে একটু কথা বলবো। আপনার চোখে মুখে অনেক ক্লান্তি আমি দেখতে পাচ্ছি, কারণটা কি আসলে? কারণ আজকে সকাল 8টায় আসছি, এখানে 12টায় লাইনে দাঁড়াইছি, এখন বাজে প্রায় 2:15, 2 ঘন্টা যাবত ধরে লাইনে দাঁড়াইছি। যেমনটা দর্শকরা জানাচ্ছিল যে তাদের মধ্যে একটু কিছু ক্ষোভ আছে, একটু উল্লাসও আছে, বাংলাদেশের খেলাটা আজকে দেখবে সিঙ্গাপুরের সঙ্গে। তো এই ছিল আমার কাছে সবশেষ। কিছুক্ষণের মধ্যে হয়তো তারা গেটটা খুলে দেবে, দিয়ে দেবে টিকিট চেকিং এর, তারপরে তারা স্টেডিয়াম ঢুকতে হবে। এই ছিল আমার কাছে জাতীয় স্টেডিয়াম থেকে সবশেষ। তৌসিফ, আপনাকে ধন্যবাদ। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বহন করা এমিরেটসের ফ্লাইটটি অবতরণ করে। এ সময় বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে সোমবার সন্ধ্যা 7:30টার দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আমরা এখানে ওনাদের সংহতি, ইন্টিগ্রিটি, সলিডারিটি দেখাবার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি। আমাদের কমিউনিটির মানুষ অনেক উৎসাহ আনন্দের সাথে ওনাকে ইনভেস্ট করতে চায়। আলতাবাড়ি পার্কে আজকের যে মিটিং, এই সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি হবে। আর মাত্র 3 দিন পরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লন্ডনের একটি হোটেলে 2 নেতার বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, চলমান রাজনৈতিক সংকট উত্তরণে নতুন দৃষ্টান্ত হতে পারে এই বৈঠক। সকালে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। কদিন থেকে গুঞ্জন ছিল লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মঙ্গলবার বিএনপি মহাসচিব নিশ্চিত করেন 13 জন সকাল 9টা থেকে 11টার মধ্যে বৈঠক হবে 2 নেতার। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণে নতুন মাইল ফলক হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিক কালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার কথা বলেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে। প্রত্যাশা, বাস্তবতার নিরিখে ভোটের সময় নিয়ে নতুন করে বিবেচনা করবে অন্তর্বর্তী সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই, সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি। এবং যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। এটা আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। মির্জা ফখরুল জানান, কেবল বিএনপি নয়, বাংলাদেশে প্রায় সব রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যেই হোক জাতীয় নির্বাচন। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণহত্যা মামলায় আসামির নাম বেশি থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে। মামলা বাণিজ্য দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বেলা 12টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ঈদ উপলক্ষে পুলিশ ব্যারাকে থাকা খাওয়ার কার্যক্রম পরিদর্শন শেষে উপদেষ্টা কথা বলেন। আরও বলেন, রিমান্ডের আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় থানায় কাচের ঘর নির্মাণ করা হবে। এর আগে তিনি নগরীর গাছা থানা ও কোনাবাড়ি থানাও পরিদর্শন করেন। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো, আর কতগুলি বেনামে দিয়া পুলিশ মামলা দিত। আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন অনেকে, যার অন্যতম কারণ ভোগান্তি এড়ানো।
মঙ্গলবার ভোর থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। একই চিত্র বাস টার্মিনালগুলো কমলাপুর রেল স্টেশনেও। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। মঙ্গলবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড়। তারা জানান ছুটির শেষের দিকে লঞ্চে অতিরিক্ত ভিড় এবং ভোগান্তি এড়াতেই আগেভাগে ফিরছেন তারা। রাস্তায় জ্যাম জট, এই জন্য লঞ্চে যাওয়া। লঞ্চে ভাড়া কত? এখন লঞ্চে গেলে কত আগের ভাড়াই নিবে। ঈদের পর থেকে এখন কম, চাপ কম, অনেক আসার আবার চাপ হবে এখন। একই চিত্র রাজধানীর সায়দাবাদ সহ অন্যান্য বাস টার্মিনালেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফিরছেন কর্মব্যস্ত নগরীতে। জামালবাড়িয়া বিশ্বর থেকে আসছি, 200 টাকা ভাড়া নিচ্ছে। ভাড়া ঠিক আছে, ভাড়া যা আছে তাই নিচ্ছে। ভালো সার্ভিস, নো প্রবলেম। কোনো বাড়তি ভাড়া বা কোনো ভোগান্তি? না, এটা দুইটার একটাও হয় নাই। কমলাপুর রেল স্টেশনেও ছিল কর্মজীবী মানুষের ভিড়। ট্রেন যাত্রায় ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বাসে জ্যাম থাকে, গরম থাকে, কিন্তু ট্রেনের জার্নিতে সবসময় কমফোর্ট ফিল করি আমরা। আজকে যে আসলাম ট্রেনে মোটামুটি খুব রিল্যাক্সে আসা হচ্ছে। আমি বুড়িমারি এক্সপ্রেসে আসছি, আর টিকিট কাটার সবকিছু স্বাভাবিক ছিল। তবে কেউ কেউ অভিযোগ করেছেন অনলাইন টিকিট আগেভাগে বুকিং দিয়ে পরে দ্বিগুণ দামে বিক্রি করছে কালোবাজারিরা। টিকিট মানে যেন সোনার হরিণ বোঝায়। অনলাইনে দেখা যায় যখন টিকিট আমরা কাটি, প্রথম থেকে 1 মিনিটের মধ্যে টিকিট পাওয়া যায় না, সব ব্লক। আবার দেখা যায় অনেক দালালের কাছে যেখানে 700 টাকার টিকিট 1500-2000 টাকা তো অনেকেই পাইছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে ফিরতি যাত্রীদের চাপ সামলাতে তারা প্রস্তুত। যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ট্রেনে এখন পর্যন্ত বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। যাত্রীর চাপ সুন্দরভাবে আমরা মোকাবেলা করতে পারছি, কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয়ই হয়নি। গতকালকে আমরা যে ট্রেনগুলি চালিয়েছি প্রত্যেকটা ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে এবং মোটামুটি অল্প কিছু বিলম্বে হয়তো 2-1টা ট্রেন ঢাকায় ঢুকছে। এছাড়া আমাদের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। কর্তৃপক্ষ বলছে আগামী আরো 2 থেকে 3 দিন এই ভিড় অব্যাহত থাকবে। ক্লান্তি ও স্বস্তির মিশ্র অনুভূতি নিয়ে কর্মব্যস্ত নগরীতে ফিরছেন সাধারণ মানুষ। অনলাইন টিকিটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও কেউ কেউ বলছেন সেখানেও দৌরাত্ম্য বাড়ছে কালোবাজারিদের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, এদিকে ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন সব বয়সী মানুষ। আর এই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, আজ চিড়িয়াখানায় বিনোদন প্রেমীদের ভিড় কেমন দেখছেন আপনি? ধন্যবাদ রুবা। যেমনটা বলছিলেন যে ঈদের ছুটিতেই কিন্তু আসলে মানুষ ঘুরতে বেরিয়েছে। এই মুহূর্তে আমি আছি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় কিন্তু সকাল থেকে বলা যায় যে দর্শনার্থীদের ঢল নেমেছে। আমি যদি বর্তমান পরিস্থিতি আপনাকে বলি যে সকাল 9টা থেকে চিড়িয়াখানার মূল ফটক খোলার পর থেকে কিন্তু দর্শনার্থীরা আসা শুরু করেছেন। কেউ ঢাকা থেকে আসছেন, কেউ আবার দূর দূরান্ত থেকে আসছেন। কিছু মানুষ পরিবার পরিজন নিয়ে এসেছেন, কিছু আবার বন্ধুবান্ধব নিয়ে এসেছেন। প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন যে এই যে ব্যস্ত নগরীতে তারা কর্মজীবনের মাঝখানে কিন্তু আসলে কোথাও ঘুরতে তেমন যেতে পারে না। যেহেতু রাজধানী ঢাকায় বিনোদন কেন্দ্র প্রায় অনেকটা কমে এসেছে, যার ফলে তারা কিন্তু চাইলেও ঢাকার বাইরে যে কোনো মুহূর্তে ঘুরতে যেতে পারে না। তাই তাদের কাছে এখন অন্যতম একটি উপায় হচ্ছে চিড়িয়াখানা। এই জাতীয় চিড়িয়াখানায় এসেই কিন্তু তারা ঘুরছেন। তীব্র গরমটা উপেক্ষা করেই কিন্তু এখানে মানুষ আসছেন। আমরা এখন পর্যন্ত জেনেছি যে সকাল 9টা থেকে এখন পর্যন্ত প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু চিড়িয়াখানায় প্রবেশ করেছেন। অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা বলছেন যে বাচ্চাদের মনন বিকাশের ক্ষেত্রে এই চিড়িয়াখানা কিন্তু অন্যতম ভূমিকা পালন করে। কেননা তারা আসলে পাঠ্যপুস্তকে যেসব পশু পাখির সম্পর্কে শুনতে পায়, দেখতে পায়, সেগুলো যখন তারা নিজ চোখে এসে দেখতে পায় চিড়িয়াখানা, এটা কিন্তু তাদের জন্য আসলে অনেকটা ইতিবাচক দিক বলে তারা মনে করে থাকেন। এছাড়া এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা নিরাপত্তা নিয়ে যখন আমরা কথা বলেছি, দর্শনার্থীরা কিন্তু বারবারই বলছেন যে তুলনামূলক আগের থেকে কিন্তু বেশ নিরাপত্তা ভালো রয়েছে এই চিড়িয়াখানায়। এছাড়া যদি অন্যান্য পশু পাখির ব্যাপারে বলি, ইতিমধ্যে আমরা দেখেছি বাঘ, ভাল্লুক। এখন আমরা আছি জিরাফের খাঁচার সামনে। দর্শনার্থীরা যেমন উপভোগ করছেন, তেমন কিন্তু শিশু কিশোর যারা আছেন সব উপভোগ করছেন। এমন না যে শুধুমাত্র শিশু কিশোর কিংবা নির্ধারিত কোনো বয়সের মানুষ এখানে আসে। এখানে কিন্তু প্রায় সব ধরনের মানুষ আসছেন এবং ঘুরে ফিরে দেখছেন। যেহেতু আবার কর্মজীবনে ফিরে যাবেন, তাই তার আগ মুহূর্তে কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে তাদের এই চিড়িয়াখানায় আসা। তো রুবা, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে ধন্যবাদ।
ঈদের ছুটিতে পর্যটককে পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের সৌন্দর্য উপভোগ পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন অনেকে। সংশ্লিষ্টরা জানান, এই দীর্ঘ ছুটিতে এরই মধ্যে পর্যটক নগরীতে এসেছেন লাখো পর্যটক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। লোকে লোকারণ্য সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পয়েন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন বন্ধু বান্ধবের সাথে। পর্যটকরা জানান, সাগরের সৌন্দর্য উপভোগে পরিবার পরিজন নিয়ে তারা এসেছেন। প্রথম আসা কক্সবাজারে, অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি। ঈদের ছুটি পাইছি, এর জন্য ছুটি কাটানোর জন্য এখানে আসছি, খুব ভালো লাগতেছে। এবার একটু ছুটি বেশি পাওয়াতে আমরা গ্রামের বাড়িতে বাবা মার সঙ্গে ঈদ করেছি, সেটা শেষ করে আবার কক্সবাজারেও এসেছি। এটার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না, এজন্যই আসলে কক্সবাজারে বারবার আসা। ঈদের ছুটিতে ধারণার চেয়ে বেশি পর্যটকের সমাগম হওয়ায় খুশি ব্যবসায়ীরা। ভালোই পর্যটকের সাড়া দেখা যাচ্ছে ও আমাদের রুম 4 দিনই 100% বুকিং আছে। কন্টিনিউয়াসলি যদি এই ধরনের বিজনেসটা যদি চলমান যদি থাকে, সেক্ষেত্রে আমরা আশা করছি যে যেটা ক্ষতি হয়েছে আমাদের বর্ষার কারণে লোকজন আসতে পারেনি, সেটা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তার দিক দিয়ে সর্বোচ্চ আমরা যেটা সেবা, আমরা সেটা সেবা দিচ্ছি। আমাদের কাছে যে যখন আসতেছে আমরা সেই সেবাটাই আমরা দিচ্ছি। এবার ঈদের ছুটিতে কক্সবাজারে আনুমানিক 3 লাখ পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ মামুন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো অর্থ বাণিজ্যের সংবাদ। এক অপারেটর থেকে অন্য অপারেটরে ফোন কল কানেক্ট করা ভবিষ্যতে কঠিন হয়ে পড়তে পারে, কারণ এই সুবিধা নিশ্চিতের ব্যবস্থায় পরিবর্তনের আভাস দিচ্ছে বিটিআরসি। এতে বাড়তে পারে কল ড্রপ, ফিরে আসতে পারে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের দৌরাত্ম্য। বিটিআরসি চেয়ারম্যান অবশ্য দাবি করছেন, টেলিকম সেবা আরও সহজলভ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন টেলিকম আইনে আইসিএক্স লাইসেন্স বাদ দিলে বছরে 300 কোটি টাকা রাজস্ব হারাবে সরকার, বলছেন সংশ্লিষ্টরা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবার একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান। মাত্র 29 বছর বয়সে অবসরের ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন সবাইকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা জানান দেশটির হয়ে সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলা এবং সর্বোচ্চ রান করা এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পুরান খেলেছেন 55টি ওয়ানডে ও 83টি টি-20 ম্যাচ। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।